সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, এবং ঢাকায় যারা আমরা থাকি তারা বলবার অপেক্ষাই রাখে না। বিপুল উপস্থিতি ছিল এবং যে কারণে যানজট ছিল, মানুষের ভোগান্তিও ছিল। এবং এখান থেকে 7 দফা তারা যেমন বলেছেন, এবং সেই সাথে নানান রকম নির্বাচনকে সামনে রেখে এবং সংস্কার নিয়ে নানান কথাই বলেছেন। এবং সামনের দিকে রাজনীতিতে বিশেষ করে নির্বাচন সামনে আছে, সংস্কার নিয়ে আলোচনা শেষ পর্যায়ে আছে, এবং সামনের দিকে দেশ কোন দিকে যাবে নানান রকম চিন্তাভাবনাই আছে। সুতরাং এই সমাবেশের মধ্যে দিয়ে আলোচনাটা কোন দিকে গেল সেটি আসলে আমরা খোঁজবার চেষ্টা করব। তবে শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, স্বাগত জানাই আপনাকে। এবং আমার ঠিক কাছাকাছি রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, আপনাকেও স্বাগত জানাই। ফুয়াদ ভাই, আপনার কাছে আসি। এবং ফুয়াদ ভাই, এই সমাবেশে কি দল হিসেবে এবি পার্টি যোগদান করেছে কিনা? সম্ভবত করেনি, সেই একই প্রশ্ন যদি আপনাকেও করি। ধন্যবাদ। আমরা আসলে ইনভাইটেড ছিলাম না, তো ওখানে তো যাবার সুযোগ নাই আর কি। এটা হলো এক কথায় উত্তর আর কি। এটাকে যদি একটু এলাবোরেট করেন, মানে ইউনাইটেড ছিলাম না, মানে ইন হুইচ সেন্স আপনি বলছেন? মানে এখন যে কারো প্রোগ্রামে দাওয়াত দেওয়ার এখতিয়ার তার, এখন সে যাদেরকে দাওয়াত দিয়েছে সেটা তার এখতিয়ার, জুরিসডিকশনের ব্যাপার। বাট আমাদের উত্তর হচ্ছে আমরা যাইনি, কারণ আমরা ইনভাইটেড ছিলাম না। এখন যদি আপনি বলেন যে এই যে সমাবেশ এবং তাদের যে 7 দফা, সেটির অ্যানালাইসিস যদি আপনার রাজনৈতিক দল হিসেবে, এবং আপনি যেহেতু রাজনীতির বিশ্লেষণ করেন, গভীর বিশ্লেষণই করেন, কি বার্তা দিল নির্বাচনের জায়গা থেকে যদি বলেন? মানে ফেব্রুয়ারির প্রথমার্ধে মানে নির্বাচনমুখী জামাতের আজকের যে জাতীয় সমাবেশ যদি বলেন, সংস্কারের জায়গায় কতটুকু কথা আছে যদি তুলনামূলক জায়গাটা বলেন? প্রথম কথা হচ্ছে শোডাউনের রাজনীতি নিয়ে একটু বলি আর কি, যে মানে এই 7 দফা দাবি দেওয়ার জন্য কি সারা বাংলাদেশ থেকে 5-7-10 লাখ লোক আনার দরকার ছিল কিনা ডিজিটাল মিডিয়ার যুগে? এবং একই কথা বিএনপির ব্যাপারে প্রযোজ্য, চরমনার ব্যাপারে প্রযোজ্য। আমাদের দেশে সমাবেশ করতে হয়েছে কেন? শেরে বাংলারা করেছেন, সোহরাওয়ার্দী করেছেন, তারপরে হচ্ছে মানিক মিয়া করেছেন, শেখ মুজিবও করেছেন। আপনি দেখবেন যে সোহরাওয়ার্দীর সাথে আপনার একই নৌকায় করে করে দিনের পর দিন, রাতের পর বিভিন্ন জায়গায় সফর করছেন। তখন সময়টা ছিল এরকম যে গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে বুঝাইতে হইতো, লিফলেট বিতরণ করে বলতে হইতো যে জিন্না সাহেব আসবেন অমুক মাঠে, উনি শেরে বাংলা আসতেছেন, সোহরাওয়ার্দী সাহেব আসতেছেন, আপনারা আসেন, ওনার বক্তব্য শোনেন, কথা শোনেন। এখন আসলে সমাবেশ করবার প্রয়োজনীয়তা আসলে দেশে আছে কিনা, এবং স্পেশালি আপনি ঢাকাতে কাকে মেসেজ দেবেন, এবং ক্লিপ চিন্তা করে দেখেন, একটা মিডিয়া 10 লাখ লোকের সমাবেশে যতটুকু বাইট ইউজ করবে, 2 মিনিট 2.5 মিনিট একটা ক্লিপ করবে, ওটাই হয়তো সারাদিন ঘুরায় ঘুরায় দেখাবে আর কি। এর বাইরে কি হবে? যারা 10 জন নিয়ে মানববন্ধন করছে ধরেন প্রেস ক্লাবের সামনে, তাকেও কিন্তু আপনি 1.5 মিনিট সময় দেবেন। তাহলে সেই জায়গায় সাবস্ট্যান্সিয়ালি আমি ফিল করতেছি যে বাংলাদেশের পলিটিক্যাল শোডাউনের যে কালচার, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসা দরকার। প্রত্যেকটা দিনের মিছিলের যে ভোগান্তি, এটা বিএনপির বড় বড় মিছিল যেদিন হয় নয়াপল্টনে, চরমনায় যেদিন বড় বড় মিছিল সমাবেশ হয়, আজকে জামাত, অ্যাবসলিউটলি সিটি শাটডাউন হয়ে গেছে। এবং আমি যে পথে আসছি 30 মিনিটের পথ প্রায় 1.5-2 ঘন্টা প্রত্যেকে তাই। ইভেন সাংবাদিকরা বলছিল নিউজ কভার করতে পর্যন্ত যেতে পারছে না, এরকম একটা অবস্থা আর কি। তো এই পলিটিক্যাল কালচারটা, যেহেতু আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেখানে সবার জন্য এটা প্রযোজ্য। ছুটির দিনে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন আপনি শুক্রবারে করলেন, অথবা পাবলিক হলিডে একটা ছুটির দিন এক্সক্লুসিভলি করলেন। এরপর হচ্ছে টাকা, পলিটিক্যাল পার্টিগুলো শোডাউনের পিছনে যে পরিমাণ টাকা খরচ করে, কারণ হচ্ছে আপনি যদি 10 লাখ লোক আনেন, আপনি যদি মাথা পিছু 1000 টাকা খরচ করেন, তার খাওয়া, তার গাড়ি ভাড়া, আসা যাওয়া, সময়, মানে ধরেন 10-15 মানে কত শত কোটি টাকা এখানে খরচ হয় সবার, বড় বড় সমাবেশ যারা করছে। তো এই পরিমাণ টাকা দিয়ে আসলে 3 ঘন্টার একটা স্টেজ পারফরমেন্স, একটা শো, একটা পলিটিক্যাল কনসার্ট যদি বলেন, মানে ইজ ইট ওয়ার্থ? 2024 সালে 25 সালে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গা থেকে এটা আসলে ওয়ার্থ কিনা? এবং হেনস্থা, মানে মানুষের যে সাফারিং, এবং এটা সকল রাজনৈতিক দলগুলোকে নতুন করে এগুলো ভাবা দরকার যে রাজনৈতিক কর্মসূচি দাবি দেওয়াগুলো আমি কোন প্রসেসে করব। দ্বিতীয়ত দেখেন একটা বিষয়, বিএনপি জামাতের একটা মানে রোমান্টিক এবং আনরোমান্টিক রিলেশনশিপের হিস্ট্রি আছে। বাংলাদেশের কোনো নাগরিককে আপনি এই মুহূর্তে বাংলা ছাড়, এই কথাটা বলতে পারেন কিনা? আমরা কি আওয়ামী লীগের ব্যাপারে বলছি কখনো যা বাংলা ছাড়? আমরা কিন্তু আওয়ামী লীগের বিচার চাই।
মানে দৃষ্টান্তমূলক বিচার চাই শেখ হাসিনার। কিন্তু যারা বাংলাদেশের নাগরিক তাকে কি আপনি বলতে পারেন বাংলা ছাড়ার কথা? বলতে পারেন না। তো ফ্যাসিস্ট আচরণ, এই ফ্যাসিবাদী তো ফ্যাসিবাদের বিরুদ্ধে তো এটা লড়াইটা ছিল। এবং বাঙালিয়ানা দেখেন, যেই শেখ মুজিব চাকমাদেরকে বাঙালি হইতে বলবার কারণে চাকমারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, আমাদের পুরো হিল ট্র্যাক্স অশান্ত হয়ে গেছে। তো সেখানে তুমি কি আমাকে বাঙালি অবাঙালি রাজনীতি আপনি ফেরা নিয়ে আসতেছেন? এগুলোই তো ফ্যাসিবাদের আওয়ামী ডিসকোর্স। এগুলো বিএনপির মিছিল থেকে যখন আসতেছে আমার একটা আশঙ্কা আমার কাছে মনে হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো কোনো না কোনো ফর্মে ইতিমধ্যে ফাঁদে পড়েছে, আমাদের শত্রুদের ফাঁদে। কারণ এমন এমন ঘটনা নিয়ে তারা এমন এমন রিয়াকশন করতেছে যেটা ঘটনার সাইজ মোতাবেক খুবই ডিসপ্রপোর্শনাল একটা ঘটনা। মানে কেউ একজন ধর একটা স্লোগান দিল, প্রথমত স্লোগানটা দিল কে, এবং দুই পক্ষের স্লোগানের ভাষা যদি দেখেন, মানে আমার সাহিত্যের অভিজ্ঞতা থেকে আমি বলছি, যেটা এক টেবিলে বসে কিছু একই লোক দুই পক্ষের স্লোগান ঠিক করে দিয়েছে এবং এটা দুই পক্ষকে সাপ্লাই দেওয়া হয়েছে। অতএব দুই পক্ষ একইভাবে এজিটেটেড যেন হয়। এবং মিটফোর্ডের ঘটনাটাকে এই স্লোগানগুলো প্রচলিত ছিল না। এবং দেখেন আওয়ামী লীগের স্লোগানগুলো বিএনপির মুখ থেকে বলানো হচ্ছে যেন জামাত এবং এনসিপি তাদের ব্যাপারে হস্টাইল হয়। এই জন্য দেখেন বিএনপির একজন কর্মী মারা গেল, কিন্তু সে সিম্প্যাথাইজ সহানুভূতি পাওয়ার বদলেও সে কিন্তু ওই ঘটনাতে সমালোচিত হয়েছে বেশি। তাহলে দেখেন যে এই যে পুরো ন্যারেটিভের ভিতরে, এবং আমার যেটা শঙ্কা যে রাজনৈতিক প্রতিপক্ষতার জায়গা না থাকলে যেটা হবে দিন শেষে, আমি আশঙ্কা করছি যে এই দলগুলোর ভিতরে ডিভিশন যত বাড়বে, আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি এবং জাতীয় পার্টির মতো একটা মানে ব্যাকডোরের মানে ওই যে মানে একটা বাজে ইংলিশ আছে আপনার, এটা যে ল্যাপডগ বলে আর কি, মানে ওই ল্যাপডগ টাইপের একটা কোনো একটা ফোর্স আসবে, আইসা ব্যাকডোর থেকে এই সকল ফোর্সকে বাদ দিয়ে সে 111-এর নাটকের মতো একটা কিছু ঘটায়া সে ক্ষমতা নেবে। এবং এটা দিয়ে যেটা হবে দিন শেষে, এই বড় দলগুলো কার্যা করতে করতে ঘুম থেকে উঠে হঠাৎ সাডেনলি দেখবে যে সবার মাথার উপরই একটা করে তাল পড়ছে এবং সবার মাথা ফাটছে, দিন শেষে কেউ তাল খাইতে পারে নাই। তো আমি এই আশঙ্কাটা করছি, কারণ এই আশঙ্কাটা আমাদের ইতিহাসে বারবার হয়েছে। 70-এর দশকে হয়েছে, শেষের দিকে 80-র দশকে হয়েছে, 90-তে হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের যে রাজনীতি কোনো না কোনো ফর্মে সব দল করছে। তো সেই বাস্তবতায় দেখেন যে আমাদের আশঙ্কা হচ্ছে 24-কে আন্ডু করে ফেলে কিনা। ভাই একটু যদি প্রশ্নটা করি যে এই যে আপনি যে কথাটি বলছেন, এটি যেমন আপনি বলছেন, সালাম ভাইও কিন্তু সেটির সাথে একমত। তার মানে বিষয়টা তো খুব পরিষ্কার যে এরকম ঘটনাটা ঘটতে যাচ্ছে। এটা জেনে শুনেও পলিটিক্যাল পার্টি বা রাজনীতিবিদরা এই দিকেই ধাবমান কেন হচ্ছে? আসলে মানে সেটা হচ্ছে ক্ষমতার কেক, মানুষকে তো একটু করে দেয়, মানে টেন্স করে যায়, কম্পালসিভ করে দেয়, যে সম্ভবত আমি একটু ওইদিকে দৌড়টা না দিলেই, আমি একটা শোডাউন না করলে আমাকে বেশি হেনস্থা করতেছে, ছোট করে দেখাচ্ছে, আচ্ছা লোক জড়ো করে দেখায় দেই যে তুমি কার বিরুদ্ধে কথা বলতেছো, বুঝতেছো? তো ওইটার মানুষও কি আসলে হ্যাডমের রাজনীতি বোধহয় পছন্দ করে না? শব্দটা খুব মানুষ শোনা গেল। শক্তির রাজনীতির ব্যাপারে একটা বাস্তবতা সারা দুনিয়াতে আছে। আমেরিকাকে আমরা কেন পাত্তা দেই? শক্তির কারণে। সে চাইলে একটা MiG-52 পাঠায় এসে ঢাকা বোম্বিং করে দিতে পারবে 1 ঘন্টায়, আপনি কিছু করতে পারবেন না। তার কোনো মানে আমাদের কোনো অ্যান্টি মিসাইল সিস্টেমও নাই যে তার একটা বিমান ফালাই দেবেন ইরানের মতো, সে অবস্থা আমাদের নাই। তো সে কারণে আমরা শক্তির পূজারী, মিয়ানমারের ক্ষেত্রে আমরা সেরকম কোনো পারি নাই। তো মানুষ ন্যাচারালি শক্তির পূজারী, শক্তির একটা বাস্তবতা আছে। কিন্তু গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি সেখানে নীতি দিয়ে, কৌশল দিয়ে, মূল্যবোধ দিয়ে শাসন করবেন। এইটা আমরা ডেভেলপ করতে চাই, আমরা শক্তি দিয়ে করতে চাই না। তাহলে তো মধ্যযুগীয় হয়ে যাবে, বর্বরচিত হয়ে যাবে আর কি। সেই জায়গাতে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে, হয়তো বুঝতে পারছে না, কিন্তু তাদেরকে এইটা নিজ দায়িত্বে নিতে হবে। এই জন্য আমি সব 3টা দলকে বলছি, দয়া করে টেনশনটাকে ডিএসকেলেট করেন। সবাই সবার অফিসে চায়ের দাওয়াত নিয়ে যান, ফুল নিয়ে যান, দেখা করেন, কোন বিষয়ে আমরা একমত সেগুলো নিয়ে আসেন, কথা বলি। এবং রাষ্ট্র সাপেক্ষে শত্রু আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এই 2টা জিনিস ফর গডস সেক সবাই বোঝেন। তা না হলে যেটা হবে, আমরা সবাই মিলে ফাঁদে পড়বো। আর এই বড় দলগুলো ফাঁদে পড়লে দেশ ভালো থাকবে না। এই সকল যুদ্ধের একটা ইংলিশ টার্ম আছে, ফেরিক ভিক্টরি বলে। এ ভিক্টরি ইয়েট ট্যান্টামাউন্ট টু ডিফিট, যে এমন একটা বিজয়, যে এই বিজয়টার মানেটা হচ্ছে আসলে পরাজয়ের মতো। এইটা ল্যাটিন এম্পায়ারের সময় আপনার একটা বিখ্যাত যুদ্ধ ছিল রোমান এরাতে। সেইখানে যুদ্ধে এত ক্ষতিগ্রস্ত হয়েছে বিজয়ী দল, প্রাসাদ পাহারা দেবার মতো সৈন্য রাজারা ছিল না। সালাম ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। কি বার্তা দিল জামায়াতের সমাবেশ?
কিন্তু একই সাথে গণমাধ্যমে খবর আছে যে জামায়াতের এই সমাবেশে বিএনপি যাচ্ছে না। সুতরাং আলোচনাটা আসলে করা আমরা আগাইতে থাকি, তারপরে হয়তো কোন জায়গায় যাই। কেন মানে বিএনপি এই সমাবেশে গেল না কেন? মানে সব দলকেই তো বলা হয়েছে, বিএনপিকেও সম্ভবত বলা হয়েছে, এবং মিডিয়া উইং থেকে বলা হয়েছে যে কোনো নেতাই এই সমাবেশে বিএনপির যোগ দিচ্ছে না। মানে কি কারণ হতে পারে? আপনাকে ধন্যবাদ, আমার সহযোগী আলোচক ওনাকেও ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। কারণ আসলে এটা আমি একটু ক্ষমা চাই, কারণ আমি 2 দিন ঢাকার বাইরে ছিলাম, রাজশাহীতে। এটা দল কেন যায়নি এটা আসলে দলের সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু বিষয়টা হলো যেভাবে কিছুদিন যাবৎ প্রাথমিক সিদ্ধান্ত বোধহয় না, না, এটা কিছুদিন যাবৎ মানে আমরা বুঝতে পারতেছি না যে জামাত মানে দলকে ইভেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন্দ্র করে যেভাবে তারা বক্তব্য দিয়েছে, এটা কোনোভাবেই আমরা কাম্য করি না। কারণ এই জামাতের জন্য আপনারা জানেন, যেটা সবাই জানে, যে বিগত ফ্যাসিবাদ আমল থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে এই জামাতের বহু কিছু আমাদের ঘাড়ে নিতে হয়েছে। এমনকি জামাতের সাথে থাকতে যে বিএনপিকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার ঘোষক, তাকে পর্যন্ত রাজাকার বলা হয়েছে। এবং সবসময় আওয়ামী ফ্যাসিবাদ একসাথেই বলতো জামাত বিএনপি রাজাকার, বিএনপি জামাত। অর্থাৎ এত কিছুর পরেও কিন্তু বিএনপি কিন্তু তাকে ছেড়ে দেয় নাই, কখনো বলে নাই যে, বা কখনো সেই সময় জামাতের বিরুদ্ধে স্পষ্ট কোনো কিন্তু জামাতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয় না। যদিও সেই সময় বহু রকম ষড়যন্ত্র, বহু কিছু ছিল যে কিভাবে জামাতকে বা বিএনপিকে আলাদা করা যায়, কিন্তু বিএনপি থেকে এমন কোনো সুযোগ কিন্তু বিএনপি দেয় নাই। ইভেন দেখেন সালাম ভাই, একটু যদি যুক্ত করি, মানে কঠিন সময় যেটি গেছে বিএনপির উপরে, সবচেয়ে ভিকটিম যে 17 বছরে বলা যায়, কঠিন সময়ে জামাতের সাথে এক ধরনের ঐক্য ছিল। এখন তো সুসময় অনেকটা, মানে সেই ফ্যাসিবাদের জায়গা তো নেই, এই সময়ে এসে ফারাকটা তৈরি হলো। একদিক দিয়ে সুসময় বলবো, আরেক দিকে যে ট্রানজিশনাল পিরিয়ডটা কিন্তু খুব রিস্কি থাকে। এখন কিন্তু হোল জাতি কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করতেছে, তাই না? এই ট্রানজিশনাল পিরিয়ডটা যদি আমি সত্যিকার অর্থে ভালোভাবে পার করতে পারি, তাহলে আমি একটা সামনে ভালো দিন দেখব। আর যদি এই সময় ভুল হয়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে দেশ জাতি। আজকে দেখেন, সেই সময় আমরা কিন্তু তাদের যে বললাম যে দেখেন, এর আগে 18 সালে তাদের প্রতীক ছিল না, জামাতকে ধানের শীষ পর্যন্ত দেওয়া হয়েছে, যেটা কারণে মানে তারেক রহমান বলি বা বেগম খালেদা যে বলি, আজকে মাঠ লেভেলে অনেক কর্মীরা পর্যন্ত এই প্রশ্নটা আছে যে আমার প্রতীক কেন জামাত ব্যবহার করবে, কিন্তু সেটাও কিন্তু দেওয়া হয়েছিল। তো এই জন্য বুঝলাম না ওটা দেওয়া হয়েছিল কেন, যদি আজকে কি সেই আমি বলি এটা তারা এখন বিশ্লেষণ করে লাভ নাই, ইটস গন। এখন যেটা হলো যে, অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি, সেই সময় কিন্তু ঐক্যটা বিনষ্ট হয় নাই। এবং আমি আমার ব্যক্তিগত ইদিও বলতে পারবো যে, মনে করেন আমি তো আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এবং আমাকে মানে ওই যুদ্ধ অপরাধীর ট্রাইব্যুনাল থেকে আমাকে 3 বার নোটিশ করা হয়েছে আমি এই মুজাহিদ সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, এবং সেখানে 3য়বার তো আমার ওয়ারেন্ট দেবে এমন একটা অবস্থা। তো সেই সময় ওই এসপি হান্নান সাহেব ছিল, তিনি একটু উপকার করছেন। কিন্তু এমন একটা অবস্থা কি দেশনেত্রী বেগম খালেদা যে বলছে, তুমি যদি আজকে যাও, তাহলে এটা তো ঐক্যের উপর একটা মানে পড়বে, যে যা বিএনপির মহানগরীর সেক্রেটারি এসে সাক্ষী দিচ্ছে, তাই না? কিন্তু সেটা তো পরিষ্কারভাবে যে তাদের একটা ডকুমেন্টে যে স্বাধীনতার দলিল এবং অনেক মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে আপনার কাছে অনেক ডকুমেন্ট আছে বা আপনি অনেক কিছু জানেন মুজাহিদ সাহেব সব সম্পর্কে। কিন্তু আমি কিন্তু সেই সময় জোটের কারণে যাই নাই। আমি একটা ব্যক্তি বললাম, ব্যক্তিটা মানে একটু সুনির্দিষ্ট করে আনি যে একজন ব্যক্তি আব্দুল সালাম যিনি বীর মুক্তিযোদ্ধা, সেই জায়গা থেকে এখন যদি আপনি যে কারণে বললেন যে দলীয় ঐক্যের কারণে আপনি যেতে পারেননি, তখন একজন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা হিসাবে এবং দলের নেতা হিসাবে দুইভাবে যদি এখন মূল্যায়ন করেন, মানে সঠিক। এই জন্য তো বললাম আই এম শকড। আমি বললাম, আর এখন যে জায়গাটা আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসাবে, যে যারা আমরা 17-18 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, এবং ফাইনালি আজকে আগস্টে যখন ফ্যাসিবাদকে বিতাড়িত করলাম, সেই শক্তিটার ঐক্য যখন সবচেয়ে বেশি জরুরি,
এখনো কিন্তু জরুরি। আমরা যেভাবেই থাকি না কেন, নির্বাচন আলাদা করতে পারি সেটা হলো অন্য কথা, কিন্তু আমরা একে অপরকে মানে প্রতিপক্ষ বানিয়ে আরেকটা মানে আবার ফ্যাসিবাদকে আসার সুযোগ করে দেব, এইটা কিন্তু সবচেয়ে মানে খুবই খারাপ। এটা মর্মাহত হওয়ার ছাড়া আবার জামায়াতের মতো একটা মানে একটা রাজনৈতিক দল, তার কাছ থেকে আমি অন্তত মনে এটা আমরা আশা করি না। আমি আশা করি যে পরিস্থিতি পরিবেশ এখনো মানে ওই দিকে ঠেলে না দিয়ে আমাদের মাথায় রাখা দরকার যে আমার প্রতিবেশী রাষ্ট্র তাকে লালন পালন করতেছে এবং ষড়যন্ত্র করতেছে, যে কোনো সময় আবার আমার সেই আধিপত্যবাদ আবার ফিরে আসার জন্য চেষ্টা করতে পারে। কাজেই আমাদের এমন কোনো কিছু করা উচিত না যে আমরা যারা একসাথে রাজনৈতিক আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের ঐক্যের ফাটলের মধ্য দিয়ে তারা যাতে প্রবেশ করতে না পারে। জি, আপনার কাছে আসবো। ফুয়াদ ভাই, আপনার কাছে আসি। এবং ফুয়াদ ভাই, এই সমাবেশে কি দল হিসেবে এবি পার্টি যোগদান করেছে কিনা? সম্ভবত করেনি। সেই একই প্রশ্ন যদি আপনাকেও করি। ধন্যবাদ। আমরা আসলে ইনভাইটেড ছিলাম না, তো ওখানে তো যাবার সুযোগ নাই আর কি। এটা হলো এক কথায় উত্তর আর কি। এটাকে যদি একটু এলাবোরেট করেন, মানে ইউনাইটেড ছিলাম না মানে ইন হুইচ সেন্স আপনি বলছেন? মানে এখন যে কারো প্রোগ্রামে দাওয়াত দেওয়ার তো এখতিয়ার তার, এখন সে যাদেরকে দাওয়াত দিয়েছে সেটা তার এখতিয়ার, জুরিসডিকশনের ব্যাপার। বাট আমাদের উত্তর হচ্ছে আমরা যাইনি, কারণ আমরা ইনভাইটেড ছিলাম না আর কি। এখন যদি আপনি বলেন যে এই যে সমাবেশ এবং তাদের যে 7 দফা, সেটির অ্যানালাইসিস যদি আপনার রাজনৈতিক দল হিসেবে, এবং আপনি যেহেতু রাজনীতির বিশ্লেষণ করেন, গভীর বিশ্লেষণই করেন, কি বার্তা দিল নির্বাচনের জায়গা থেকে যদি বলেন? মানে ফেব্রুয়ারির প্রথমার্ধে মানে নির্বাচনমুখী জামাতের আজকের যে জাতীয় সমাবেশ যদি বলেন, সংস্কারের জায়গায় কতটুকু কথা আছে যদি তুলনামূলক জায়গাটা বলেন? প্রথম কথা হচ্ছে শোডাউনের রাজনীতি নিয়ে একটু বলি আর কি, যে মানে এই 7 দফা দাবি দেওয়ার জন্য কি সারা বাংলাদেশ থেকে 5-7-10 লাখ লোক আনার দরকার ছিল কিনা ডিজিটাল মিডিয়ার যুগে? এবং একই কথা বিএনপির ব্যাপারে প্রযোজ্য, চরমনার ব্যাপারে প্রযোজ্য। আমাদের দেশে সমাবেশ করতে হয়েছে কেন? শেরে বাংলারা করেছেন, সোহরাওয়ার্দী করেছেন, তারপরে হচ্ছে মানিক মিয়া করেছেন, শেখ মুজিবও করেছেন। আপনি দেখবেন যে সোহরাওয়ার্দীর সাথে আপনার একই নৌকায় করে করে দিনের পর দিন, রাতের পর বিভিন্ন জায়গায় সফর করছেন। তখন সময়টা ছিল এরকম যে গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে বুঝাইতে হইতো, লিফলেট বিতরণ করে বলতে হইতো যে জিন্না সাহেব আসবেন অমুক মাঠে, উনি শেরে বাংলা আসতেছেন, সোহরাওয়ার্দী সাহেব আসতেছেন, আপনারা আসেন, আর বক্তব্য শোনেন, কথা শোনেন। এখন আসলে সমাবেশ করবার প্রয়োজনীয়তা আসলে দেশে আছে কিনা, এবং স্পেশালি আপনি ঢাকাতে কাকে মেসেজ দেবেন, এবং ক্লিপ চিন্তা করে দেখেন, একটা মিডিয়া 10 লাখ লোকের সমাবেশে যতটুকু বাইট ইউজ করবে, 2 মিনিট 2.5 মিনিট একটা ক্লিপ করবে, ওটাই হয়তো সারাদিন ঘুরায় ঘুরায় দেখাবে আর কি। এর বাইরে কি হবে? যারা 10 জন নিয়ে মানববন্ধন করছে ধরেন প্রেস ক্লাবের সামনে, তাকেও কিন্তু আপনি 1.5 মিনিট সময় দেবেন। তাহলে সেই জায়গায় সাবস্ট্যান্সিয়ালি আমি ফিল করতেছি যে বাংলাদেশের পলিটিক্যাল শোডাউনের যে কালচার, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসা দরকার। প্রত্যেকটা দিনের মিছিলের যে ভোগান্তি, এটা বিএনপির বড় বড় মিছিল যেদিন হয় নয়াপল্টনে, চরমনায় যেদিন বড় বড় মিছিল সমাবেশ হয়, আজকে জামাত, অ্যাবসলিউটলি সিটি শাটডাউন হয়ে গেছে। এবং আমি যে পথে আসছি 30 মিনিটের পথ প্রায় 1.5 ঘন্টা প্রত্যেকে তাই। ইভেন সাংবাদিকরা বলছিল নিউজ কভার করতে পর্যন্ত যেতে পারছে না, এরকম একটা অবস্থা আর কি। তো এই পলিটিক্যাল কালচারটা, যেহেতু আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেখানে সবার জন্য এটা প্রযোজ্য। ছুটির দিনে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন আপনি শুক্রবারে করলেন, অথবা পাবলিক হলিডে একটা ছুটির দিন এক্সক্লুসিভলি করলেন। এরপর হচ্ছে টাকা, পলিটিক্যাল পার্টিগুলো শোডাউনের পিছনে যে পরিমাণ টাকা খরচ করে, কারণ হচ্ছে আপনি যদি 10 লাখ লোক আনেন, আপনি যদি মাথা পিছু 1000 টাকা খরচ করেন, তার খাওয়া, তার গাড়ি ভাড়া, আসা যাওয়া, সময়, মানে ধরেন 10-15 মানে কত শত শত কোটি টাকা এখানে খরচ হয় সবার, বড় বড় সমাবেশ যারা করছে। তো এই পরিমাণ টাকা দিয়ে আসলে 3 ঘন্টার একটা স্টেজ পারফরমেন্স, একটা শো, একটা পলিটিক্যাল কনসার্ট যদি বলেন, মানে ইজ ইট ওয়ার্থ 2024 সালে 25 সালে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গা থেকে এটা আসলে ওয়ার্থ কিনা? এবং হেনস্থা মানে মানুষের যে সাফারিং, এবং এটা সকল রাজনৈতিক দলগুলোকে নতুন করে এগুলো ভাবা দরকার যে রাজনৈতিক কর্মসূচি দাবি দেওয়াগুলো আমি কোন প্রসেসে করব। দ্বিতীয়ত দেখেন একটা বিষয়, বিএনপি জামাতের একটা মানে রোমান্টিক এবং আনরোমান্টিক রিলেশনশিপের হিস্ট্রি আছে। 91 সময় দেখেন যে বিএনপি যখন সিট স্বল্পতার কারণে সরকার গঠন করতে পারছে না,
জামাত তার 18 সিট দিয়ে ইউনিল্যাটারালি উইদাউট এনি এক্সপেকটেশনস অর কন্ডিশনস তাদেরকে তারা সমর্থন দিয়েছে। সেই সম্পর্কটা 93-তে গিয়ে ওনাদের দলের আমির প্রফেসর গোলাম আজমের গ্রেফতার, নাগরিকত্ব মামলায় গ্রেফতারকে কেন্দ্র করে সম্পর্কটা ফাটল ধরলো। ছাত্রদল, শিবির ক্যাম্পাসগুলোতে ব্যাপক সংঘর্ষে জড়ায় পড়লো, দুই পক্ষে খুনাখুনি, আহত, সংঘর্ষ, ক্যাম্পাস ভায়োলেন্স যেটা হয়। ইভেনচুয়ালি জামাত বিএনপির বলয় থেকে বের হয়ে এসে আওয়ামী বলয়ে গেল। আওয়ামী বলয়ে গেলে যেটা হচ্ছে, এই যে আওয়ামী লীগের নেতৃত্বে যে চরম সহিংস রাজনৈতিক আচরণ আমরা দেখলাম, তখন যমুনা সেতুটা উদ্বোধনের দিন পর্যন্ত, খালেদা জিয়ার উদ্বোধন করতে যাইতেছে সেই দিন পর্যন্ত হরতাল ডেকেছে, 173 দিন হরতাল ডেকেছে। খুন খারাপি, ভায়োলেন্স, এমন কিছু নাই যা তারা করে নাই। এবং দিন শেষে দেখলাম জামাতের সহযোগিতায় আওয়ামী লীগের রাজনীতিতে সরকার গঠনের পুনর্বাসনের বাস্তবতাটা তৈরি হয়ে গেল। এর পিছনে বিএনপিরও দায় আছে, কেয়ারটেকার প্রভিশন হওয়া না হওয়া নিয়ে, এগুলো নিয়ে বাস্তবতা আছে। তাহলে এখন আমার শঙ্কার জায়গাটা হচ্ছে, গত 1-2 সপ্তাহ থেকে বিএনপি, জামাত এবং এনসিপির ভিতরে যেই রাজনৈতিক সম্পর্ক হানিটা দেখতে পাচ্ছি, যেই বিভেদের জায়গাগুলো দেখতে পাচ্ছি, এইটা আমার কাছে হচ্ছে খুবই শঙ্কার বিষয়। এবং কেউ কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছে না, শত্রু মনে করছে। এবং শত্রু মনে করার সম্পর্ক হচ্ছে, যখন আপনি কাউকে শত্রু মনে করেন, যেমন একটা সাপ আপনাকে ছোবল দিতে আসতেছে, আপনি তাকে কিন্তু প্রতিপক্ষ মনে করছেন না, আপনি তাকে শত্রু মনে করছেন, তাকে মেরে ফেলতে হবে। শত্রু মনে করার রাজনীতিটা আমরা দেখেছি, সহাবস্থানের কোনো জায়গা নেই। হ্যাঁ, এক পক্ষ আর এক পক্ষকে তখন অ্যানিহিলেট করে ফেলতে চায়, মানে এক্সটারমিনেট করে ফেলতে চায়, মানে নাই করে দিতে চায়। এবং এই নাই করে দেওয়ার রাজনীতিটাই আমাদেরকে বারবার পিছিয়ে দেয়। আমরা আবার 30 বছর পিছনে যাই। যে লুডো খেলতাম না ছোটবেলায়, আপনার মই দিয়ে উঠতে 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 মাথায় গিয়ে আপনি সাপের মুখে পড়ে গেলেন, একদম পটাপট আপনি একদম আবার নিচে চলে আসলেন। তা আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো আছে, তাদের ভিতরে যে বিভেদ বড় 2-3টা প্ল্যাটফর্মের মধ্যে, এই বিভেদটা দিন শেষে যেটা হচ্ছে, আওয়ামী লীগ পুনর্বাসনের দিকে আমরা যাচ্ছি কিনা কালেকটিভলি আমাদের অজান্তে। 95-96-তে যার যার জায়গা থেকে বিএনপি মনে করেছে ছোট দল, এই রকম আমাদের সাথে কথা শোনে না, এটা করে না, সেটা করে না। আমরা তো বিএনপির পক্ষ থেকে যুক্তি ছিল যে গোলাম আজমকে গ্রেফতার না করলে তাকে নাগরিকত্ব যেটা বাতিল করা হয়েছে, এটা কোর্টের মাধ্যমে আপনি দেবেন কিভাবে, একটা লিগ্যাল প্রসেস ফলো করতে হবে। আবার জামাতের বক্তব্য হচ্ছে যে সেটা আমাদের সাথে আলোচনা করলেন না কেন, এটা তো গ্রেফতার করা ছাড়া করতে পারতেন। এই যে ছোটখাটো বিষয়গুলো, দ্বন্দ্ব সংঘাতে যেটা হলো, দিন শেষে বেনিফিশিয়ারি হয়েছে বাংলাদেশের শত্রুরা। দিল্লি এখানে আধিপত্যবাদ বিরাজ করতে পেরেছে। তো আমি যেটা গত 2 সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি, যে আপনার মিটফোর্ডের ঘটনাটা দেখেন, এবং মিটফোর্ডের ঘটনাটা কোনো রেগুলার ঘটনা না। বাংলাদেশে যে চাঁদাবাজি হয়, চাঁদাবাজির সাথে খুনের সংশ্লিষ্টতা আছে, এইটার সাথে আমরা পরিচিত, এটার গ্রামার ডিফারেন্ট। একটা মানুষকে পিটায়া দোকান থেকে বের করে নিয়ে আসছে, কাপুল খুলছে, উলঙ্গ অবস্থায় তার শরীরের উপরে উঠে নাচতেছে এবং পাড়াচ্ছে, এবং সর্বশেষ পাথর মারা হয়েছে, এবং পুরো জিনিসটা রেকর্ডেড হয়েছে। এইরকম রিসেন্ট কোনো ঘটনা কিন্তু আমাদের মধ্যে নাই। আপনি বিচ্ছিন্ন ঘটনা শুনছেন, এরা মারছে, ওরে মারছে, জুতার মালা ঝুলায় দিচ্ছে, কোন পর্যায়ে? এর মানে হচ্ছে ব্রুটালিটি। এবং যে মারছে এবং যে মরছে দুজনই একই দলের। স্লোগানটা খেয়াল করেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে, আমার ভাই মূল্য কেন, তারেক রহমান জবাব দে। আরে তারেক রহমান জবাব দিবে কেন? মানে গ্রামার, স্লোগানের গ্রামার আছে না। ধরেন এবি পার্টির একটা লোক মারা গেল বিএনপির হাতে, তখন আমি একটা স্লোগান দিতে পারবো যে আমার ভাই মূল্য কেন, তারেক রহমান জবাব দে। আরে মূল্য বিএনপির, মাল্য বিএনপির, তুমি স্লোগান দিতেছো আমার ভাই মূল্যকে, মূল্য কেন, তুমি তোমার কাছে জবাব। রাজনীতি যারা করে তারা তো মানুষকে ভাই বলেই, না না প্রত্যেকেই তো ভাই না, কিন্তু এটা তো হয়তো হয় পলিটিক্যাল কালচারে নাই এটা। আপনি সাধারণ জনগণ আকারে আপনি এটা সমালোচনা করতে পারেন, কিন্তু ভাবখানা এরকম যে আপনার ভাই সে কেমনে হইলো, আপনার ভাই না তো, আপনার পলিটিক্যাল ভাই না তো সে। এরপরে দেখেন হাসিনার 16 বছরেও আমরা যে সকল ভাষা হাসিনাকে জন্য ব্যবহার করি নাই, এত এত পরিমাণ, হাজার হাজার গুম খুন, আয়নাঘরের ঘটনার পরেও তারেক রহমানের পিছনে সেই পরিমাণ ভাষা ব্যবহার করা হয়েছে। বাপ মা পরিবার তুলে স্ল্যাং ব্যবহার করা হয়েছে। করেছে কারা? বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ক্যাম্পাসের ইয়াং ছেলেমেয়েরা করছে। এটা তো রাজনৈতিক কথা না। আমি রেগুলার বিএনপি সমালোচনা করি, আমি ঐকমত্য কমিশনে বিএনপির ইস্যুর সাথে প্রতিনিয়ত দ্বিমত করছি। সেজন্য তো সালাউদ্দিন ভাইকে আমার বাপমা তুলে গালাগালি করতে হয় না। রাজনৈতিক সমালোচনা, সালাম ভাইয়ের সাথে বিভিন্ন টকশোতে আমি দ্বিমত করি, কিন্তু জন্য কি ওনাকে আমি পার্সোনালি মানে গালাগালি করব?
এটাকে 24-এর নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এই জন্য কি যুদ্ধ হয়েছে? এই জন্য কি মানুষ অধিকারের জন্য লড়াই করবে? এবং দেখেন স্লোগানটা দেখেন, তারেক রহমানের ব্যাপারে স্ল্যাং করা হচ্ছে, ঠিক তার রিয়াকশনে বিএনপি পরে 1-2 দিনের ভিতরে ছাত্রদল শোডাউন করলো। ছাত্রদল শোডাউন করে কি স্লোগান দিচ্ছে? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। মানে হাসিনা গেছে যেই পথে, জামাত যাবে সেই পথে। 1 শিশির 2 সিপি, জামাত আর এনসিপি। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এগুলো তো আওয়ামী লীগের স্লোগান ছিল। মাত্র না 1 বছর আগে আপনারা কাঁধে কাঁধ মিলায় একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করলেন, সংগ্রাম করলেন, জীবন দিলেন। সাডেনলি 16 বছরের মুসলিমরা এখন একজন আরেকজনকে জালেম বানায় দিতেছে, একজন আরেকজনকে ফেরাউন বানায় দিচ্ছে। তাহলে বিএনপি কেন আমি কে তুমি কি বাঙালি বাঙালি স্লোগান তো আওয়ামী লীগের স্লোগান, বামদের স্লোগান। এই বাঙালি আনার বিরুদ্ধেই তো জাতীয়তাবাদের রাজনীতি শুরু করেছে জিয়াউর রহমান। তাহলে কেন ছাত্র দলের প্রোগ্রাম থেকে, বিএনপির প্রোগ্রাম থেকে স্লোগানগুলো আসতেছে? আমরা একটু শুনে নেই সালাম ভাই। আমি একসাথে উত্তর দেখ সালাম ভাই, আমি সংকটটা গভীরতা বলছি। তারপরে দেখেন জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। প্রশ্ন হচ্ছে রাজাকার জিনিসটা তো একটা অক্সিলারি ফোর্স। পাকিস্তানের যুদ্ধের সময় সেনাবাহিনী একটা অর্ডিন্যান্স জারি করে এই অক্সিলারি ফোর্সটা বানাইছে, বিজ্ঞাপন দিয়েছে। কারা কারা রাজাকার বাহিনীতে, রেজাকার শব্দটা, রেজাকার বাহিনীতে জয়েন করতে চান, তাদের মাসিক ভাতা ছিল, কাজ ছিল। এক দফায় কিন্তু আওয়ামী লীগের সময় রাজাকারদের একটা তালিকা প্রকাশ করা হয়েছিল, আপনার যদি মনে থাকে 10,000 সামথিং। এর ভিতরে 8,000 প্লাস হলো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। 2,000 সামথিং বিএনপি রাজনীতি করে। জাতীয় পার্টির কটা আছে? জামাতের দেখলাম 35 কি 37 জন। এখন রাজাকারকে আপনি একটা পার্টিকে রাজাকার বলতে পারেন কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের কোনো নাগরিককে আপনি এই মুহূর্তে বাংলা ছাড়, এই কথাটা বলতে পারেন কিনা? আমরা কি আওয়ামী লীগের ব্যাপারে বলছি কখনো যা বাংলা ছাড়? আমরা কিন্তু আওয়ামী লীগের বিচার চাই, মানে দৃষ্টান্তমূলক বিচার চাই শেখ হাসিনার। কিন্তু যারা বাংলাদেশের নাগরিক, তাকে কি আপনি বলতে পারেন বাংলা ছাড়ার কথা? বলতে পারেন না। তো ফ্যাসিস্ট আচরণ, এই ফ্যাসিবাদী তো, ফ্যাসিবাদের বিরুদ্ধে তো এটা লড়াইটা ছিল। এবং বাঙালিয়ানা দেখেন, যেই শেখ মুজিব চাকমাদেরকে বাঙালি হইতে বলবার কারণে চাকমারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, আমাদের পুরো হিল ট্র্যাক্স অশান্ত হয়ে গেছে। তো সেখানে তুমি কে আমাকে, বাঙালি অবাঙালি রাজনীতি আপনি ফেরা নিয়ে আসতেছেন। এগুলোই তো ফ্যাসিবাদের আওয়ামী ডিসকোর্স। এগুলো বিএনপির মিছিল থেকে যখন আসতেছে আমার একটা আশঙ্কিত আশঙ্কা, প্রচন্ড রকম যেতেই চাই অনেক বড় একটা প্রেক্ষাপট। এবং যেটি প্রথমে উনি বলছিলেন, এই আলোচনাটা আমি করতেই চাই, যে শোডাউনের যে রাজনীতি, মানে 24-এর অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি, সেখানে তো আসলে নতুন কথাই বলা হচ্ছিল যে নতুন বাংলাদেশ। সেটি অবশ্য ভিন্ন কথা, নতুন বাংলাদেশ যারা বলে কিভাবে বলে। এবং আজকেও জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 71 এবং গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নেই। আমি জাস্ট এক করে বললাম, শোডাউনের রাজনীতি মনে করেন কিনা যে 10 লাখ, তারপরে 15 লাখ, কেউ হয়তো বলবে যে কোটি মানুষকে ঢাকা শহরে নিয়ে আসবো, সেটি দিয়ে আসলে কি নতুন বাংলাদেশের, এবং যেখানে 3 থেকে 4 কোটি একদম ইয়াং জেনারেশনের ভোটার, তাদেরকে কনভিন্স করা যাবে মানে গণতন্ত্রের দিকে, দেশের প্রতি? প্রথম প্রশ্নটা করলাম। না, একটা হলো যে শোয়ের রাজনীতি 5ই আগস্টের পর থেকে কারা করতেছে, আপনি এটা দেখতে হবে। বিএনপি ধৈর্য ধরতে ধরতে তো একটা পর্যায়ে আছে, ধৈর্য ধরতে ধরতে এমন পর্যায়ে আছে যে আমার নেতাকে মেরে ফেলার হুমকি দিতেছে। বিএনপি তো এর আগে এই স্লোগানগুলো দেয় নাই। আর যেটা এটা পরিষ্কার যে বাঙালি স্লোগান, এটা প্রশ্নই আসে না বিএনপির পক্ষ থেকে দেয়া। এটা অবশ্যই আমি নিন্দা করি, কারণ বিএনপির স্লোগান না। এটা যদি কেউ বিচ্ছিন্নভাবে দিয়ে থাকে তাহলে আমি বিচ্ছিন্নই বলবো, এটা বিএনপির স্লোগান না, হইতেই পারে না এটা। কারণ বাঙালি আর বাংলাদেশি জাতীয়তা, এটা বাংলাদেশি, এই দুইটা নিয়ে তো সংগ্রাম, এবং দুইটা নিয়ে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশি আমরা। ঠিক আছে, এইটা প্রশ্নই আসে না বিএনপির স্লোগান হওয়া। আর আরেকটা যেটা অনেকগুলো ব্যারিস্টার অনেকগুলো প্রশ্ন করছে, সেগুলো তো বলতে গেলে অনেক সময় লাগবে। তারপরে যেটা বলি যে দেখেন, আজকের এই কোথা থেকে স্লোগানটা আসলো, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে উই হেট পলিটিক্স, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তাহলে আসলে কি ওখানে ছাত্র রাজনীতি বন্ধ হয়েছে না ছাত্র রাজনীতি চলতেছে? পরিষ্কার, কারণ এটা হলো যে একটা উইদাউট এনি রিজন একটা রাজনৈতিক দলের প্রধানের উপরে আক্রমণ করতেছে। কারা? যারা বলতেছে আমরা রাজনীতির বাইরে থাকতে চাই। আবার তারাই একটা রাজনৈতিক দলের প্রধানের উপরে স্লোগান দিচ্ছেন। এই পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দলের কারো বিরুদ্ধে কোনো স্লোগান দেয় নাই। এর জন্যই বলি যে আজকে বিএনপির বিরুদ্ধে
মানে সুকৌশলে যে একটা ষড়যন্ত্র আজকে বিএনপিকে, যেটা এর আগে শেখ হাসিনা চেষ্টা করছে বিএনপিকে ধ্বংস করার জন্য, খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য, তারেক রহমানকে মেরে ফেলার জন্য, সেই ষড়যন্ত্রটা এখনো বহমান। এবং সেই ষড়যন্ত্রটাই পার্টি হলো এটা, যেটা আজকে ওই দিন যে ঘটনাটা ঘটলো, যেটা ব্যারিস্টার যেটা মিটফোর্ডের কথা মিটফোর্ডের যে ঘটনাটা, এটা হলো যে মারছে সে কিন্তু বিএনপির না, সে ওইটা প্রধানটা কিন্তু এখন খবরই নাই যে ওই ঈদ দিয়ে মারলো। এটা পরিষ্কার বলছে যে ওইটার সাথে দেখা গেছে যে ছাত্রদের সাথথে জড়িত। একটা ছবি আসছে ফেসবুকে, তাদের সাথে জড়িত, তাদের সাথে আছে। বিএনপি খুব পরিষ্কার করতে পেরেছে কিনা? না অবশ্যই তদন্তের কথাও এটা একটা জিনিস কি বলবো, মানে অ্যাপারেন্টলি যদি আপনি মনে করেন যে দুইজনই আসলে বিএনপির রাজনীতি থেকে, না এখানে ফুয়াদ ভাই বলছিলেন এরকম একটা ধারণা তো আছে। না এরকম একটা ধারণা এটা সৃষ্টি করা হচ্ছে। কথাটা হলো যে আজকের আপনারা জানেন যে আজকের আপনার এই চ্যানেলের মালিককে, আজকে মিডিয়াগুলোকে আজকে কারা নিয়ন্ত্রণ করতেছে। আমরা যে কথাটা বলে আসছি যে শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট বানাইলো তারা কিন্তু এখনো আছে, কাজেই তারা কিন্তু ষড়যন্ত্র করতেই থাকবে যাতে কোনো অবস্থাতেই এই সরকার সফল না হয়, একটা নির্বাচিত সরকার না আসে। এটার জন্য তারা চেষ্টা করবে, কারণ এটা যদি হয় তাহলে তাদের খবর আছে, তাদের বিচার আওতায় আসতেই হবে, তাদের মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। সেই কারণে তাদের বিচার যাতে ত্বরান্বিত না হয়, যত ডিলে করা যায়, এবং ডিলে করে যদি একটা হট্টগোল লাগায় দিয়ে আবার এটাকে ব্যর্থ করে দেয়া যায়, তাহলে তো তারা পগার পার পেয়ে গেল। এই কারণে ষড়যন্ত্রটা তো চলতেছে, এবং এই ষড়যন্ত্রটার মধ্যে মেইন টার্গেটই হলো বিএনপি। মেইন টার্গেট হলো যে বিএনপিকে ধ্বংস করে দাও, তাহলে আর এটা আমি আর একটু সহজ করে বলি। যদি আপনি এই কথা, কিন্তু বিএনপির বিরোধী পক্ষ যারা আছে চলমান, তারাও কিন্তু বলে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় বা ফেব্রুয়ারিতেও হয়, তাহলে বিএনপি মানে বিশাল ভোটে জয়লাভ। এইটাই তো কাল। এইটা যদি হয় তাহলে এই ষড়যন্ত্র নিয়ন্ত্রণ করছে না, এইটাই তো কাল। বিএনপির জনপ্রিয়তাটাই হলো কাল। এই কারণেই যে বিএনপিকে আসতে দেওয়া যাবে না। এটা মূল তো আছে আধিপত্যবাদী শক্তি কোনোভাবেই চায় না। কারণ আজকে স্বাভাবিকভাবে আজকে যদি নির্বাচিত পার্লামেন্ট আসে, এবং বিএনপি কি কমিটমেন্ট করছে যে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে যায়ও, তারপর আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে। কারণ এই মুহূর্তে দেশের যে অবস্থা, এই ভঙ্গুর দেশকে যদি গড়ে তুলতে হয়, জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। কাজে ওইখানে হলো সমস্যা। কারণ দেখছে যে বিএনপি আজকে ঐক্যের উপর জোর দিচ্ছে, এবং বিএনপি হইলে আজকে স্বাভাবিক যে রেগুলার পুশিং হইতেছে, এই পুশিং করাগুলো অত সহজ হবে না। আজকে এই জন্যই বলি, আজকে এই যেটা এটা তো ওই ছেলেটাকে যে মারলো, এটা তো অ্যাবসলিউট একটা সাজানো শুটিং। আপনি দেখেন একেবারে ওই ক্লোজ দেখাচ্ছে, আবার একটু দূরের থেকে দেখাচ্ছে, আবার ওই ছেলেটাকে এমনি নিয়ে আসলো। অর্থাৎ এটা অ্যাবসলিউটলি এই শুটিংটা খুব পরিষ্কার করা দরকার, পরিষ্কার করা। আমরা চেষ্টা করতেছি, এবং আমাদের পক্ষে যতটুকু বলার, যতটুকু করার, এবং আমার তো মনে হয় যখন ওই ছেলের সাথে যখন ওই এনসিপির নেতাদের কিছু ছবি আসছে, তখন তো অনেকেই বুঝতে পারছে যে ঘটনাটা কোথায়। আর তারপরে এটা 2 দিন পরে কেন আসলো, তারপরে আবার ওই প্রধান আসামি বা ওদেরকে বাদ দিয়ে বাকি কেন হইলো, এটা মোটামুটি এখন জনগণের কাছে অনেকটা। ফুয়াদ, আপনার কাছে একটুখানি আসি। এবং সালাম ভাইও নানান বিষয়ে কথা বলছিলেন, বিশেষ করে মিটফোর্ডের ঘটনা নিয়েও কথা বলেছেন, এবং ঘুরে ফিরে একটা জায়গায় আসছে যে ঐক্যটা আসলে 17 বছর যাবৎ ছিল, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই জায়গায় এখন এসে ষড়যন্ত্রের কথা, এবং ষড়যন্ত্রের কথা আমরা আগেও এই শব্দটা শুনেছি আর কি নানান পার্সপেক্টিভে। মানে এই ষড়যন্ত্রটা আসলে দেশি বিদেশি, মানে জনগণ আসলে খুব অন্ধকারে কিনা আপনার মনে হয় কিনা, যে জনগণের কাছে আসলে পরিষ্কার করতে পারলো কিনা? এবং আমরা তো বললাম যে আসলে ক্ষমতা না জনতা, জনতা জনতা, এই স্লোগানটাই তো দিলাম, কিন্তু জনতাকে আসলে কতটা আমরা নিতে পারলাম, বা জনতার কাছে দায়বদ্ধ কতটা থাকতে পারলাম? না, খুব বেশি আসলে থাকতে পারি নাই। কারণ হচ্ছে খাইসলত এমন একটা জিনিস না, আপনি আগের সাথেই কথাটি বলেছিলেন, এটা মানে একটা কমন। আমাদের খাইসলতের প্রবলেমটা হচ্ছে একটা জেনারেশনাল রিফর্ম দরকার হয়। মানুষের স্বভাব চরিত্র, তারপরে হ্যাবিট, ন্যাশনাল ক্যারেক্টার, এগুলো ডেভেলপ করতে হয়। আমাদের পলিটিশিয়ানরা হচ্ছে প্রোগ্রেসিভলি আমাদের ন্যাশনাল ক্যারেক্টারকে হেয় করছে এবং নষ্ট করছে, পলিউট করছে। আমাদের পলিটিশিয়ানরা কখনো ন্যাশনাল ক্যারেক্টার তৈরি করতে পারে নাই। পলিটিশিয়ানরা দেখবেন যে সিঙ্গাপুরের লি কুয়ান ইউর যদি হিস্ট্রি পড়েন,
এবং 60-এর দশকে 70-এর দশকে যারা আপনার সিঙ্গাপুরে গেছে তারা বলছে যে লিফটের ভিতরে দাঁড়ায় দিনে দুপুরে পেশাব করতো। এরকম ছিল একটা সিঙ্গাপুর। সেই সিঙ্গাপুর আজকে সারা পৃথিবীর মানে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটিজ। পরিষ্কার পরিচ্ছন্নতা সব জায়গায়, একটা ছোট্ট জায়গা, ঢাকার থেকে একটু বড় একটা জায়গা, এবং যে পরিমাণে গ্রিন সেটেল লাইফ সেখানে তারা তৈরি করেছে। কে করেছে? পলিটিক্যাল লিডারশিপ করেছে। আমাদের পলিটিক্যাল লিডারশিপটা ফিউ এক্সেপশনস, প্রেসিডেন্ট জিয়াউর রহমানটা, যেটা আমি সবচেয়ে আমার গোল্ডেন টাইম মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে, এইটা ছাড়া অলমোস্ট কেউই বাংলাদেশটাকে খুব প্রোগ্রেসিভলি একটা ফিউচারিস্টিক জায়গায় নেওয়া, একটা ভবিষ্যৎমুখী রাজনীতি করা, সেটা কেউ করে নাই। সবাই পিছনমুখী রাজনীতি করেছে। আওয়ামী লীগ দেখবেন কন্টিনিউয়াসলি 60-এর দশকে নিয়ে যায় পুরো দেশটাকে, কন্টিনিউয়াসলি সে 71-এ নিয়ে যায়। মানে 2071টার যে স্বপ্ন, ভিশন, ওখানে যাওয়া যায় না। তো এই খাইসলতের প্রবলেম আমাদের রয়ে গেছে, এবং এটা আপনি ওভারনাইট কোনো সংস্কার দিয়ে করতে পারবেন না। এটা জেনারেশনাল রিফর্ম লাগবে আর কি, প্রজন্মর প্রজন্ম। একটা প্রশ্ন করি, এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আপনারা কথা বলছেন, মানে হয়তো জনসমর্থনের জায়গা পলিটিক্যাল পার্টি হিসেবে আপনাদের হয়তো সেই পরিমাণে এখনো জনসম্পৃক্ততা হয়নি, কিন্তু বড় বড় যে রাজনৈতিক দল যাদের অনেক জনসমর্থন আছে, মানে এই কথাগুলোকে তো কেউ বিরোধিতা করে না, আপনারা যে কথাগুলো বলেন, কিন্তু প্রতিফলন আছে কিনা? মানে আপনি যেভাবে ভাবছেন, যে নতুনভাবে ভাবা, সিঙ্গাপুরের কথা বললেন, তাহলে এই এক্সিস্টিং যে বড় দলগুলো আছে তারা আসলে এইভাবে চিন্তা করে না কেন? কারণ মানুষ কি আসলে ওই আপনার কথার সাথে একমত, না তাদের যে কর্মকাণ্ড তাদের সাথে একমত? মানে আমি বুঝাতে পারলাম কিনা বিষয়টা? ওইটা তো আপনি ধরেন একটা ব্রেইন ইনোভেশন, দুটো সংগঠন মিলে একটা রিসার্চ করেছে আর কি, পলিটিক্যাল রিসার্চ, কাকে ভোট দেবেন যদি এই মুহূর্তে যদি নির্বাচন হয়। দুইটা ক্যাটাগরিতে দেখলাম 62% লোক, তরুণরা বলছে আমরা এখনো ডিসাইড করি নাই। তরুণ ভোটার কত আপনার ধরেন, যারা 2001-এ তো একটা ভালো নির্বাচন হয়েছে, একের পরে যদি আপনি ধরেন, একে যার বয়স 17, এরপরে 24 বছর হয়ে গেছে, মানে ধরেন ন্যূনতম 40-42 বছর বয়স, এই মানুষগুলো কোনোদিন ভোট দেয়নি বাংলাদেশে। এইরকম একটা বিশাল জনগোষ্ঠী, 6 কোটির উপরে। এই জনগোষ্ঠীর প্রায় 62% ডিসাইড করতে পারছে না কাকে ভোট দেবে। পৃথিবীতে কোনো ডেমোক্রেসিতে সুইং 10%, 15%, 12%, 20%-এর বেশি সুইং থাকে না। 62% যদি কোনো রাষ্ট্রে ভোটে সুইং হয়ে যায়, এখানে কিন্তু নির্বাচনী কারবালা হয়ে যেতে পারে। এখানে এমন মৌজেজা নাজিল হয়ে যাবে নির্বাচনের দিন, ওইটা মুসা আলাইসাল্লামের ঘটনাও যদি আমরা পড়ি যে লাঠি সাপ হয়ে গেছে, ওর থেকে আমাদেরকে বেশি বিস্মিত করে ফেলবে। তো সেই বাস্তবতায় এটাই হলো চ্যালেঞ্জ, যে বড় রাজনৈতিক দলগুলো এই বাস্তবতাটা কানে নিচ্ছে কিনা। যদি তারা এটা না শোনে, তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। হাসিনা শোনে নাই, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। মুসলিম লীগকে 60-এর দশক ধরে সবাই বলছে চেঞ্জ হও, শোনে নাই, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এটা পৃথিবীর ইতিহাসই তাই, যে আপনি যদি, কিন্তু এই শোনাই মানে স্বাধীনতারও 54 বছর এইটাই চলতে থাকবে, মানে পরিবর্তনটা আসলে কিভাবে আসবে? পরিবর্তন হচ্ছে, রাষ্ট্রের সামগ্রিক দায় আছে, আমাদের দেশের মানুষেরও দায় আছে। একটা হলো দুই পক্ষের রায় আছে, যে যারা দেশ চালাইছে তারা দেশটাকে দেশ বানাইতে চায় নাই, রাজ্য বানাইতে চাইছে। আর যারা দেশের মানুষ আছে তাদেরকে তারা প্রজা বানায় রাখছে। মানুষের দায় আছে, তারা নাগরিক হইতে চায় না, তারা প্রজা হইতে চায়। এবং সিমটমগুলো দেখেন, বাংলাদেশে ভালো ছেলে ভালো মেয়ের একটা সংজ্ঞা আছে, তার ভিতরে অনেকগুলো আছে উপকরণ, তার ভিতরে একটা হচ্ছে যে রাজনীতি করে না। বাংলাদেশে দেখবেন ভালো ছেলে ভালো মেয়ের সংজ্ঞার ভিতরে একটা হচ্ছে যে রাজনীতি করে না। তো যেই দেশের বাবা মায়েরা, শিক্ষকরা, মুরব্বীরা, প্রতিবেশীরা একটা ফ্রেম তৈরি করেছে রাজনীতি করা যাবে না, সেই রাষ্ট্রে আপনি ভালো পলিটিশিয়ান কোথা থেকে পাবেন? বোর্ড থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট, সে তো পলিটিক্সে আসবে না, কারণ সে তো এটা ঘৃণা করতে শিখছে। ওই যে সালাম ভাই মাঝখানে বললেন যে রাজনীতি ঘৃণা করে, কিন্তু তার স্লোগানটা আবার পলিটিক্যাল, তাহলে এর মধ্যে সে গ্রামারে মিলাইতে পারছে না। তো এই জন্য হচ্ছে এটা কমন, একটা লম্বা প্রসেস, রাষ্ট্র হওয়া, দেশের মানুষের নাগরিক হয়ে ওঠার যে লড়াই, এর আগ পর্যন্ত আপনার এই প্রেশারটা সাফিসিয়েন্ট হবে না। পলিটিক্যাল পার্টিগুলোকে দুই পাশ থেকে প্রেশার দিতে হবে, দিয়ে তারপর তাকে ওই জায়গাতে আনতে হবে যেখানে সে সবার হয়ে উঠবে, সে সবার খাসলত বদলায়া নিজে পরিবর্তন হবে। সালাম ভাই, ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছিলেন, মানে এইরকম বাংলাদেশি তো আমরা চাই বোধহয়, বা এটি কি ইউটোপিয়ান মনে হয় কিনা আপনার? ইউটোপিয়ান তো অবশ্যই না। শোনেন, এই একই স্বপ্ন নিয়ে তো আমরা যুদ্ধ করছি, একই স্বপ্ন নিয়ে কিন্তু 75-এর মানে পরে যাত্রা শুরু হয়েছে, একই স্বপ্ন নিয়ে কিন্তু 90-এর অভ্যুত্থান হয়েছে, আবার একই স্বপ্ন নিয়ে কিন্তু 24-এর অভ্যুত্থান হলো। কিন্তু আসলে
হয়েছে কি এটাকে কার্যকর করার জন্য মানে ৭১-এও আপনি সক্রিয় অংশগ্রহণ করলেন, ৯০-এ করলেন, তা জনগণ হলো, আপনিও হতাশ হলেন, মানে হলো হ্যাঁ এটার কারণটা হলো যে এটা শুধুমাত্র মানে ব্যারিস্টার যেটা বলছে শুধুমাত্র রাজনীতিবিদদের দোষ আমি দিই না, এটা হলো এবং আমি জনগণকেও দোষ দিই না। আপনি দেখছেন যেটা বললো যেটা যে 91-এ কিন্তু জনগণ ডিসাইড করছে, অর্থাৎ জনগণ কিন্তু কখনো ভুল করে নাই। 70-তে করে নাই, 71-এ করে নাই, 75-এ করে নাই, 90-এও করে নাই, এইবারও কিন্তু করে নাই, যেটা দেখাই দিছে। আমরা বারবার বলছি জনগণ যখন নামবে তখনই কিন্তু অভ্যুত্থান হবে, এবং হয়েছেও তাই। এই কারণে বললাম যে সেটাকে আসলে আমাদের ব্যর্থতাটা হলো এটা যে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, আমরা রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না। এবং দেখেন বলতেছে রাজনীতি হেট করে, কিন্তু আবার সে এসে রাজনীতি করতে চায়। আজকে একটা ব্রুকরেট বলেন বা আজকে বড় ব্যবসায়ী বলেন এই রাজনীতি পচে গেছে, রাজনীতি খারাপ, আবার চূড়ান্ত পর্যায়ে এসে সে রাজনীতিবিদ হইতে চায়, সে এমপি হইতে চায়, সে মন্ত্রী হইতে চায়। অর্থাৎ এই যে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিতে পারি নাই, গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই। ব্যর্থতা হলো এখানে। এবং এখানে যেমনিভাবে ওই যে ব্যারিস্টার লাস্ট যে কথাটা বললো, আমিও যেটা বলছি, অর্থাৎ একটা মেরিটোরিয়াস ছেলে, একটা মেয়ে যদি সে রাজনীতির প্রতি তার মানে আকাঙ্ক্ষাটা না থাকে, সে যেটা দূর থাকতে আলটিমেটলি দূরে থাকে না, কিন্তু তার যে সার্ভিসটা পাওয়া দরকার। ধরুন আমি বলি এই যে আজকে যে ছাত্ররা আজকে এখানে আসছে, আসলে কি হোল ছাত্র সমাজ সেভাবে আসে নাই তো। আর যদি আজকে এটা এই 25-এ না আইসা যদি এটা 12-তে আসতো তাহলে সেই সময় হয়তো। অর্থাৎ এটার এই যে পার্টিসিপেশনটা, এটার জন্য যেটা দরকার যে রাজনীতির বাইরে কোনো কিছু না, রাজনীতিটাকে আনতে হবে, তবে রাজনীতিটাকে পরিচালিত করতে হবে। এটা করার জন্য সবাই দায়িত্ব। এবং এখানে সবচেয়ে বড় যেটা মনে করি, যেটা সবচেয়ে বেশি ইনজেক্টেড হয় সেটা হলো যে প্রশাসন অ্যান্ড বুর্জোয়া যারা ব্যবসায়ী যারা, এরা তো রাজনীতিটাকে মানে এমনভাবে পলিউটেড করে ফেলছে যে এইখান থেকে বের হওয়াটা খুব কঠিন। দোষ আসতেছে রাজনীতিবিদদের, কিন্তু আমরা কি একটা দেশপ্রেমিক খাঁটি সিনসিয়ার একটা আমরা ইভেন ভারতকে সমালোচনা করি, কিন্তু ভারতের মতো একটা প্রশাসনকে আমরা গড়ে তুলতে পারছি? আমরা টিএন সেশনের মতো কে একটা গড়ে তুলতে পারছি? আমরা তো পারি নাই। তো খালি রাজনীতি সেক্টরে না, প্রত্যেকটা সেক্টরই কিন্তু। আর এই গত 17 বছরে তো হাসিনা আল্লাহ দিলে ওই আধিপত্যবাদী শক্তিদের সহায়তায় সে সবই ধ্বংস করে দিছে, এবং ধ্বংস করার উদ্দেশ্য প্রণোদিতভাবেই তারা করছে। আমার শিক্ষাকে ধ্বংস করছে, আমার কৃষ্টিকে ধ্বংস করছে, আমার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করছে, আমার ক্রিয়া সংস্কৃতি, এমন কোনো সেক্টর নাই, ব্যবসা সব কিছু আসে দেন গুটি কয়েক ব্যবসায়ীর কাছে আজকে এরা মাফিয়া হয়ে গেছে। সারা দেশের টোটাল অর্থনীতি তারা নিয়ন্ত্রণ, পলিটিক্যাল অ্যাটাচমেন্টের কারণে ওইটা হয়েছে, ওইটাও তো তাদের কারণেই হয়েছে। অর্থাৎ এগুলোকে শেষ করে দাও, তাহলে এই দেশটা মুখ থুবড়ে পড়ে যাবে। এখন যেখানে মুখ থুবড়ে অলরেডি পড়ে গেছে, এই জন্য আবার ঘুরে আমি ওখানে আসবো। মুখ থুবড়ে পড়ে যাওয়ার পরে এটাকে উত্তরণ না ঘটায়া এখানে কি এই বিএনপি এটা করতেছে, বিএনপি এটা করে ফেলাইলো, বিএনপি আওয়ামী লীগের পথে যাইতেছে। অর্থাৎ এখানে আপনি বিএনপিকে খাটো করে আপনি লাভটা কি হবে? এটা তারেক রহমানকে আপনি হেয় প্রতিপন্ন করে আপনি কি করতে চান? অর্থাৎ হোয়াট ইজ নেক্সট? আপনি যদি সেখানে খারাপ বিএনপির সমালোচনা হবে, অবশ্যই হবে, হইতে পারে, এখন সমালোচনা হচ্ছে না, কিন্তু যদি সমালোচনাটা করেন যেটাকে ধ্বংস করার জন্য, ওই যে ঘৃণার কথা, তাইলে কোথায় যাবে? আজকে মনে করেন জামাতের মতো ইসের থেকে, বা আজকে এই যে ছাত্ররা যারা আসছে এদের থেকে তো আমরা সেটা আশা করি না, এটা তো আশা করি না। আজকে আমি তো আবার বলবো, যারা আমরা এই দুঃসময়টা পার করছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি, আজকে হঠাৎ এসে নিজেদের মধ্যে কেন ঝগড়া শুরু করে দিলাম? এবং এটা কার পারপাস সার্ভ হচ্ছে? এটা কোনোভাবেই দেশের পারপাস সার্ভ হচ্ছে না। জি, আমরা ফুয়াদ আপনার কাছে আসি যে আমরা শুরু করেছিলাম যে কি বার্তা দিল জামায়াতের সমাবেশ, এবং আপনি এর আগের দিনের আলোচনাও প্রায় প্রতিনিয়তই বলেন যে একটা ভালো লাগার বা একটা বড় রকমের পরিবর্তন হয়েছে, সেটা হলো যে ঐক্যমত্য কমিশনের কথাটা আপনি বলেন, যে এক টেবিলে অন্তত দেশ নিয়ে কথা বলার যে জায়গা সেটি বলেন। কিন্তু মোটা দাগে যদি আপনি বলেন যে আজকেও এই যে ইফতেখারুজ্জামান টিআইবির নির্বাহী পরিচালক, তিনি বলেছেন যে শিক্ষাক্ষেত্র থেকে এই জুলাই অভ্যুত্থানের সূচনা হলো, অথচ সংস্কারে এই খাত নিয়ে কোনো কমিশন নাই। মানে
এই যে বিষয়টা বা যে পিআর পদ্ধতি নিয়ে আজকেও জামাতের সমাবেশ থেকে বললো, সেখানেও খুব সেটেল ডাউন হওয়া গেল না, বা ধরেন মূলনীতির জায়গাগুলো যদি বলেন, সংবিধানের ইস্যু যদি বলেন, মানে ঐক্যের জায়গা কি খুব তৈরি হলো? মানে ঐক্যমত্য কমিশনের এই শেষ দিকে এসে আপনার কি মনে হয়? খুব ছোট করে লম্বা আলোচনা হয়। ঐক্যমত্যের ব্যাপারে ওটাই তো শুরুতে ফার্স্ট সেগমেন্টে যেটা বলছিলাম, যে আমার কাছে মনে হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো কোনো না কোনো ফর্মে ইতিমধ্যে ফাঁদে পড়েছে, আমাদের শত্রুদের ফাঁদে। কারণ এমন এমন ঘটনা নিয়ে তারা এমন এমন রিয়াকশন করতেছে যেটা ঘটনার সাইজ মোতাবেক খুবই ডিসপ্রপোর্শনাল একটা ঘটনা। মানে কেউ একজন ধর একটা স্লোগান দিল, প্রথমত স্লোগানটা দিল কে, এবং দুই পক্ষের স্লোগানের ভাষা যদি দেখেন, মানে আমার সাহিত্যের অভিজ্ঞতা থেকে আমি বলছি, যেটা এক টেবিলে বসে কিছু একই লোক দুই পক্ষের স্লোগান ঠিক করে দিয়েছে এবং এটা দুই পক্ষকে সাপ্লাই দেওয়া হয়েছে। অতএব দুই পক্ষ একইভাবে এজিটেটেড যেন হয়। এবং মিটফোর্ডের ঘটনাটাকে এই স্লোগানগুলো প্রচলিত ছিল না। এবং দেখেন আওয়ামী লীগের স্লোগানগুলো বিএনপির মুখ থেকে বলানো হচ্ছে যেন জামাত এবং এনসিপি তাদের ব্যাপারে হস্টাইল হয়। এই জন্য দেখেন বিএনপির একজন কর্মী মারা গেল, কিন্তু সে সিম্প্যাথাইজ, সহানুভূতি পাওয়ার বদলেও সে কিন্তু ওই ঘটনাতে সমালোচিত হয়েছে বেশি। তাহলে দেখেন যে এই যে পুরো ন্যারেটিভের ভিতরে, এবং আমার যেটা শঙ্কা যে রাজনৈতিক প্রতিপক্ষতার জায়গা না থাকলে যেটা হবে দিন শেষে, আমি আশঙ্কা করছি যে এই দলগুলোর ভিতরে ডিভিশন যত বাড়বে, আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি এবং জাতীয় পার্টির মতো একটা মানে ব্যাকডোরের, মানে ওই যে মানে একটা বাজে ইংলিশ আছে আপনার, এটা যে ল্যাপডগ বলে আর কি, মানে ওই ল্যাপডগ টাইপের একটা কোনো একটা ফোর্স আসবে, আইসা ব্যাকডোর থেকে এই সকল ফোর্সকে বাদ দিয়ে সে 111-এর নাটকের মতো একটা কিছু ঘটায়া সে ক্ষমতা নেবে। এবং এটা দিয়ে যেটা হবে দিন শেষে, এই বড় দলগুলো কাজ্যা করতে করতে ঘুম থেকে ওইটা সাডেনলি দেখবে যে সবার মাথার উপরই একটা করে তাল পড়ছে এবং সবার মাথা ফাটছে, দিন শেষে কেউ তাল খাইতে পারে নাই। তো আমি এই আশঙ্কাটা করছি, কারণ এই আশঙ্কাটা আমাদের ইতিহাসে বারবার হয়েছে। 70-এর দশকে হয়েছে, শেষের দিকে 80-র দশকে হয়েছে, 90-তে হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের যে রাজনীতি কোনো না কোনো ফর্মে সব দল করছে। তো সেই বাস্তবতায় দেখেন যে আমাদের আশঙ্কা হচ্ছে 24-কে আন্ডু করে ফেলে কিনা। ফুয়াদ ভাই, একটু যদি প্রশ্নটা করি, যে এই যে আপনি যে কথাটি বলছেন, এটি যেমন আপনি বলছেন, সালাম ভাইও কিন্তু সেটির সাথে একমত। তার মানে বিষয়টা তো খুব পরিষ্কার যে এরকম ঘটনাটা ঘটতে যাচ্ছে। এটা জেনে শুনেও পলিটিক্যাল পার্টি বা রাজনীতিবিদরা এই দিকেই ধাবমান কেন হচ্ছে? আসলে মানে সেটা হচ্ছে ক্ষমতার কেক, মানুষকে তো একটু ইয়ে করে দেয়, মানে টেন্স করে দেয়, কম্পালসিভ করে দেয়, যে সম্ভবত আমি একটু ওইদিকে দৌড়টা না দিলেই, আমি একটা শোডাউন না করলে আমাকে বেশি হেনস্থা করতেছে, ছোট করে দেখাচ্ছে, আচ্ছা লোক জড়ো করে দেখায় দেই যে তুমি কার বিরুদ্ধে কথা বলতেছো, বুঝতেছো? তো ওইটার ব্যাপার মানুষও কি আসলে হ্যাডমের রাজনীতি বোধহয় পছন্দ করে না, শব্দটা খুব মানুষ শোনা গেল। শক্তির রাজনীতির ব্যাপারে একটা বাস্তবতা সারা দুনিয়াতে আছে। আমেরিকাকে আমরা কেন পাত্তা দেই? শক্তির কারণে। সে চাইলে একটা MiG-52 পাঠায় এসে ঢাকা বোম্বিং করে দিতে পারবে 1 ঘন্টায়, আপনি কিছু করতে পারবেন না। তার কোনো মানে আমাদের কোনো অ্যান্টি মিসাইল সিস্টেমও নাই যে তার একটা বিমান ফালাই দেবেন ইরানের মতো, সে অবস্থা আমাদের নাই। তো সে কারণে আমরা শক্তির পূজারী, মিয়ানমারের ক্ষেত্রে আমরা সেরকম কোনো পারি নাই। তো মানুষ ন্যাচারালি শক্তির পূজারী, শক্তির একটা বাস্তবতা আছে। কিন্তু গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি সেখানে নীতি দিয়ে, কৌশল দিয়ে, মূল্যবোধ দিয়ে শাসন করবেন। এইটা আমরা ডেভেলপ করতে চাই, আমরা শক্তি দিয়ে করতে চাই না। তাহলে তো মধ্যযুগীয় হয়ে যাবে, বর্বরচিত হয়ে যাবে আর কি। সেই জায়গাতে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে, হয়তো বুঝতে পারছে না, কিন্তু তাদেরকে এইটা নিজ দায়িত্বে নিতে হবে। এই জন্য আমি সব 3টা দলকে বলছি, দয়া করে টেনশনটাকে ডিএসকেলেট করেন। সবাই সবার অফিসে চায়ের দাওয়াত নিয়ে যান, ফুল নিয়ে যান, দেখা করেন, কোন বিষয়ে আমরা একমত সেগুলো নিয়ে আসেন, কথা বলি। এবং রাষ্ট্র সাপেক্ষে শত্রু আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এই 2টা জিনিস ফর গডস সেক সবাই বোঝেন। তা না হলে যেটা হবে, আমরা সবাই মিলে ফাঁদে পড়বো। আর এই বড় দলগুলো ফাঁদে পড়লে দেশ ভালো থাকবে না। এই সকল যুদ্ধের একটা ইংলিশ টার্ম আছে, ফেরিক ভিক্টরি বলে। এ ভিক্টরি ইয়েট ট্যান্টামাউন্ট টু ডিফিট, যে এমন একটা বিজয়, যে এই বিজয়টার মানেটা হচ্ছে আসলে পরাজয়ের মতো। এইটা ল্যাটিন এম্পায়ারের সময় আপনার একটা বিখ্যাত যুদ্ধ ছিল রোমান এরাতে। সেইখানে যুদ্ধে এত ক্ষতিগ্রস্ত হয়েছে বিজয়ী দল, প্রাসাদ পাহারা দেওয়ার মতো সৈন্য রাজারা ছিল না। মানে আপনি একটা প্রাসাদ দখল করেছেন, কিন্তু ওইটা পাহারা দেওয়ার মতো সোলজারও আপনার নাই। সুতরাং সেই দখলের ফলাফলটা কি করলেন? আপনি তো অনিরাপদই। আমরা শেষ দিকে আছি, জনাব আব্দুল সালাম আপনার কাছে আসি। শেষ প্রশ্ন আসলে, যে 71 গণতন্ত্র প্রশ্নে ছাড় না, মানে এই জায়গাটায়
খুব জোর দেওয়া, মানে জামাতের সাথে বিরোধের জায়গা, সেটি বিগত সময়ের জায়গা থেকেও যদি বলে, আপনি বলছিলেন যে বিএনপির নামে একটা বড় রকমের কাঁধে বোঝার মতোই নিয়ে চলতে হয়েছে জামাতের জায়গা, সেই জায়গায় সেটেল ডাউনের কোনো সুযোগ আছে? মানে ৭১ প্রশ্নে সুযোগ আছে কিনা? না, ৭১-এর প্রশ্ন, ৭১ তো এটা সমালোচনা বা আলোচনা, এটা নতুন করে আলোচনা করার কিছু নাই। ৭১ তো আমার জাতিসত্তার পরিচয়, তাই না, আমার স্বাধীনতার পরিচয়। ৭১ নিয়ে তো আলোচনা বা এটার প্রশ্ন আপোষের কোনো বিষয়ই নেই। আপোষের কথা বলছি না, মানে যারা এই জামাতের কথা যদি বলা হয়, মানে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা বা এই জাতীয়, যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে ছিল, মানে সেই রকম কোনো আলোচনার জায়গায় আপনারা গিয়েছেন কিনা কখনো? না, এটা তো আমাদের একার ব্যাপার না। এটা হলো যে এখন আমি মনে করি যে এই মুহূর্তে এই আলোচনাটা খুব একটা মুখ্য না। আমি এই মুহূর্তে মনে করি যে আমার ফ্যাসিবাদকে আমি তাড়াইছি, ফ্যাসিবাদের মাথা তাড়াইছি, ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে। আগে ফ্যাসিবাদ থেকে আমি গণতান্ত্রিক প্রসেসে উত্তরণটা ঘটাই। তা উত্তরণ ঘটানোর পরে তারপরে আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না। এখন পর্যন্ত কিন্তু আমি গণতান্ত্রিক পন্থায় উত্তরণই ঘটাতে পারি নাই। এখন মাঝামাঝি অবস্থায় আছি। এই সময় যদি অ্যাবর্শন হয় তাহলে বুঝতেই পারেন যে কি হলো, অর্থাৎ যেটুকু আমার পাওয়ার সম্ভাবনা ছিল নস্যাৎ হয়ে। সুতরাং সেই জায়গাটা যেটা ব্যারিস্টার ফুয়াদ যেটা বলতে, আমরা শেষ করবো, আমি একমত। এটার জন্যই বলতেছি যে এখন আমি ওই কথাটার উপরে জোর দিব যে আগে আমি গণতন্ত্রটা আনি, আমার নির্বাচিত একটা পার্লামেন্ট আনি, যে নির্বাচিত পার্লামেন্টটা আমার দেশের জন্য এই মুহূর্তে খুবই জরুরি, আমার স্বাধীনতার জন্য জরুরি, আমার গণতন্ত্রের জন্য জরুরি, আমার আভ্যন্তরীণ আমার বহিঃশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমার নির্বাচিত পার্লামেন্টটা খুবই জরুরি। সেটার দিকে অন্তত আমরা যাই। এবং পিপুলের উপর আমি আস্থাটা রাখি যে পিপুল কখনো ভুল করে না। আজকে নির্বাচিত পার্লামেন্টটা আসলে, আজকে বললাম তো যে অনেক কিছু, যে দেখেন আজকে বেকার সমস্যা বাড়তেছে, আজকে আমার এনে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না। এই একই অবস্থায় যদি চলে আরো কিছুদিন, তাহলে দেশটা কোথায় যাবে? তাই কাজেই এখন একটা জায়গায় আমরা আসি, অন্তত আমরা নির্বাচনটা করি, পিপুলসের কাছে যাই, তারপর যতটুকু ঐক্যমত হয়েছে সে ঐক্যমতটা নিয়ে আমি পিপুলের কাছে, পিপুল উইল ডিসাইড। আবার তারপরে বাকিটা পরে। 1 মিনিট, মানে ৭ দফা নিয়ে প্রশ্ন করেছিলেন। প্রশ্ন হচ্ছে ৭ দফার মৌলিক কোনো কথা নাই, যেটা রাজনৈতিক দলগুলো বলে নাই, মোটা দাগে আমরা কমিশনে আলোচনা করি নাই এই ব্যাপারে, এরকম এখানে বড় কিছু নাই। আমার কাছে মনে হয়েছে চরমনাইয়ের সাথে মিটিং এর ধারাবাহিকতায় যে পিয়ার একটা লম্বা মোটা বিষয় হয়ে যাচ্ছে এবং উচ্চকক্ষ হচ্ছে না। আমি যেটা বুঝতে পারছি আলোচনার যে টোন এবং বিএনপির যে পজিশন, এটা তার পার্টি পজিশন, আমি এটাকে রেসপেক্ট করি, কিন্তু এটার সাথে আমি দ্বিমত করি। এই পজিশনের সাথে তারা সরে আসবে না। তো আলটিমেটলি উচ্চকক্ষটা ডেডলকে চলে গেছে। তাহলে এখন চরমনাই এবং জামাত পিয়ার এক কক্ষের সংসদেই সিরিয়াসলি দাবি করছে। এবি পার্টির পক্ষ থেকে আমরা একটা মানে নেগোশিয়েটেড প্রস্তাব দিয়েছিলাম আমাদের তরফ থেকে, যে আমরা একটা মিক্স সিস্টেমে যাওয়া দরকার। কারণ বিএনপিকে রিফর্মে অনবোর্ড করতে না পারলে কোনো মৌলিক পরিবর্তনই, যেটা আমরা সাস্টেইনেবল করতে চাই, দীর্ঘমেয়াদে করতে চাই, সেটা আমরা করতে পারবো না। এই জন্য 200 আসনে আগের মতো করে নির্বাচন হোক। এই 200 আসনে ধরেন বিএনপি 160-70টা পেয়ে যাবে, সরকার গঠিত হয়ে যাবে, বিএনপি ক্ষমতায় চলে গেল। আর বাকি 100 আসনে পিয়ার হোক। 100 আসনে পিয়ার হলে যেটা হচ্ছে, বাকি সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এবং পার্টিসিপেশন, অংশগ্রহণ দুটোই সংসদে থাকবে। এইরকম একটা রিফর্মের অংশগ্রহণমূলক জায়গাতে একমত হওয়া যায় কিনা, এটা এবি পার্টি প্রস্তাব দিয়েছে। আমরা শেষ পিয়ার সিস্টেমটা আসলে অ্যাবসলিউটলি আবার আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনাটা থাকবে। এই কারণে এই জায়গাটায় যাওয়া উচিত, এই মুহূর্তে করার সুযোগ নেই। জনাব আব্দুল সালাম এবং জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দুইজনকে ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ। রাজনীতির এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে এবং নতুন নতুন দিকে মোড় নেবে। তবে জনগণের কথাই আসলে বলছিলেন যে ক্ষমতা আসলে জনগণের হাতে যেন থাকে, রাজনৈতিক দলগুলো দায়বদ্ধতার জায়গায় থাকে, সেটি খুব গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ।